হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমরা পর্ষদের যে 281 নম্বর পেজে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আছে যে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? সেটি কী হবে? সেটি হবে হচ্ছিল ইনফ্রারেড রশ্মি। কারণ সূর্য থেকে যে রশ্মিগুলি আসে তার মধ্যে ইনফ্রারেড রশ্মি একমাত্র যার মানে তাপীয় প্রভাব আছে, অর্থাৎ যে তাপ উৎপন্ন করতে পারে। এই রশ্মিটি কী হয়, গ্রিনহাউস গ্যাসগুলিতে আটকে যায় এবং তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে গ্রিনহাউস গ্যাসগুলো এই রশ্মিকে পার হতে দেয় না, এই রশ্মিটিকে ভেতরেই রেখে দেয়। তার ফলে কি হয়, আমাদের পরিবেশে উষ্ণতা বের হয়ে যায়। তাহলে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী কোনটি হবে? 1.1 এর অ্যান্সার হবে হচ্ছে ইনফ্রারেড রশ্মি, অর্থাৎ অপশন সি। 2 নম্বর কোশ্চেন আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি ভার্সেস 1/p লেখচিত্রটির প্রকৃতি হলো। লেখচিত্রটি এরকম দেখতে হয়, ভি এই পাশে থাকে হচ্ছে 1/p। এই লেখচিত্রটি আরেকভাবে আঁকানো যায়, সেটা হচ্ছে যদি আসে পি ভার্সেস 1/p, সেই ক্ষেত্রেও লেখচিত্রটি একই রকম দেখতে হবে, খালি এক পাশে নিতে হবে পিকে আর নিচের দিকে নিতে হবে হচ্ছে 1/vকে। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে 3 নম্বর কোশ্চেনে আছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থ যার বাষ্প ঘনত্ব 15, তার আণবিক সংকেত কী হবে? এবার আমরা কি জানি যে m ইজ ইকুয়াল টু 2d, অর্থাৎ m হচ্ছে আণবিক ভর আর d হচ্ছে হলো বাষ্প ঘনত্ব। তাহলে এই যে গ্যাসটির কথা বলা হয়েছে তার আণবিক ভর কত হবে? 15 ইন্টু 2, 15 দুগুণে 30, অর্থাৎ এই গ্যাসটির আণবিক ভর 30 হতে হবে। তাহলে এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে দেখেই বুঝতে পারবো যে নিচের কোনটি এখানে 30 হবে। সেটি হচ্ছে হলো, যদি আমি CO2 নেই, CO2 কত হয়? 12 প্লাস 16 দুগুণে 32, তাহলে হচ্ছে 44 গ্রাম। C2H4 যদি নেই তাহলে আসে হচ্ছে 12 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1, কারণ হাইড্রোজেন এক করে থাকে, তাহলে 24 প্লাস 4, এটা হয় হচ্ছে হলো 28। তারপরে হচ্ছে যদি আমরা নেই হচ্ছে C2H6 যদি নেই তাহলে হয় হচ্ছে 12 গুণ 2 প্লাস হচ্ছে 6, কত আসছে? 12 গুণে 24 প্লাস 6, উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 30। তার মানে সি হবে হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ অপশন সি, C2H6 আমাদের উত্তর হবে। 4 নম্বর কোশ্চেন আছে অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ। অবতল দর্পণে যদি সমান্তরাল আলোক রশ্মি পড়ে তাহলে প্রতিফলিত রশ্মিগুচ্ছ কী হয়? অভিসারী হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। আর সমান্তরাল যেহেতু, তার মানে এটা ফোকাস বিন্দুতে গিয়ে মিলিত হয়। তার মানে অপশন বি হবে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আছে মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয় তার প্রকৃতি কী হয়? তার প্রকৃতি কী হয়? সেটি হয় হচ্ছে হলো, যেহেতু উত্তল লেন্স থাকে এবং বস্তু দূরত্ব ওই একদম ফোকাসেরও বাইরে এবং 2f-এরও দূরে থাকে, তাই এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে হয় হচ্ছে প্রতিবিম্ব গঠিত হয় হচ্ছে হলো সৎ এবং অবশিষ্য, কারণ আমাদের লেন্সে অর্থাৎ রেটিনায় যে ছবিটা হয় সেটা উল্টো আসে, সৎ এবং অবশিষ্য, অর্থাৎ উত্তর হবে হচ্ছে ডি, অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বরে আছে প্রদত্ত কোনটির তাপীয় রোধ সর্বনিম্ন? আমরা জানি যে যত ধাতু অধাতু আছে তার মধ্যে হীরের তাপ প্রবাহিতা অর্থাৎ তাপীয় প্রবাহের ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ হীরের তাপীয় পরিবাহিতা সবচেয়ে বেশি হয়। তাহলে এদের মধ্যে তাপীয় পরিবাহিতা যদি হীরের সবচেয়ে বেশি হয় তাহলে তার রোধ কী হবে? সবচেয়ে কম হবে, অর্থাৎ তাপীয় রোধ যদি সর্বনিম্ন বলা হয় তা কী হবে? অপশন ডি, হীরের। 7 নম্বর কোশ্চেন আছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তার প্রবাহ মাত্রা কত হবে? আমরা জানি কি I ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ কত দেওয়া আছে? সেটি হচ্ছে হলো 12 কুলম্ব, আর সময় দেওয়া আছে হচ্ছে 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 6, 10, 1/10, অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, অর্থাৎ বি নম্বর অপশন ঠিক হবে। তারপরে 8 নম্বরে আছে হচ্ছে আর রোধের তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো, নতুন তারটির রোধ কত হবে? এক্ষেত্রে হবে হচ্ছে, এখন আমরা যদি দেখি আর ইজ ইকুয়াল টু কী হয়? রো এল বাই হচ্ছে এ। রো কি ধ্রুবক হয়ে যায়, তাহলে এখানে দরকার নেই, তাহলে থাকছে কি আর সমানুপাতিক এল বাই এ। এখন তারটিকে গলিয়ে যখন অর্ধেক দৈর্ঘ্যের করা হবে তখন ওর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, কারণ যেহেতু দৈর্ঘ্য মানে আমরা যদি আয়তনের হিসাবে দেখি তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হয়? এল ইন্টু এ।
তাহলে আয়তনকে তো আমাদের একই রাখতে হবে, কারণ তারটি গলানোর পরে আয়তন তো একই থাকবে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে, এল সমানুপাতিক 1/a, অর্থাৎ এল যদি অর্ধেক হয়ে যায়, এখানে যদি L/2 হয়ে যায়, তাহলে এ কি হয়ে যাবে, এল যদি অর্ধেক হয়ে যায় তাহলে এ হয়ে যাবে হচ্ছে 2a, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমাদের L1 দাঁড়াচ্ছে হচ্ছে, যদি ধরি L2 দাঁড়াচ্ছে হচ্ছে L/2, আর A1 যদি আমরা ক্ষেত্রফল A ধরি তাহলে A2 দাঁড়াচ্ছে হচ্ছে 2a। তাহলে এবার রোধের সূত্রে যদি আমরা দিই R1/R2 ইজ ইকুয়াল টু কী হবে, L1/L2 ইন্টু A2/A1, কারণ এ যেহেতু ব্যস্ত আনুপাতিক সম্পর্কে ছিল। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে L1 এর মান L, L2 এর মান হচ্ছে L/2 ইন্টু A2 এর মান হচ্ছে 2a/A1 এর মান হচ্ছে a। তাহলে এ কাটা যাচ্ছে, L কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি R1/R2, এখানেও তাই থাকবে R1/R2। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এই 2টা উপরে চলে যাবে, 2 ইন্টু এখানে যে 2টা ছিল সেটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে থাকছে কি R1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু R2, বা R1/4 ইজ ইকুয়াল টু R2, অর্থাৎ পরবর্তীতে যেটা হচ্ছে সেটা আগের রোধের 1/4, অর্থাৎ এ নাম্বার অপশন ঠিক হবে, অর্থাৎ 8-এর উত্তর হবে হচ্ছে হলো এ। তারপরে কোশ্চেন আছে 9 নম্বরে, যে ZXA মৌলের পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কী হয়? আমরা জানি কি বিটা কণা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক একক বেড়ে যায় আর ভর সংখ্যা সেম থাকে। তাহলে কি দাঁড়াবে, সেটি দাঁড়াবে হচ্ছে YZ+1, আর হবে হচ্ছে হলো উপরে এই থাকবে। তার মানে কোনটি অপশন হচ্ছে হলো বি, অপশন বি হবে হচ্ছে হলো সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেনে আছে যে কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা কি জানি, বাঁ থেকে ডানে গেলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কমে, আর ওপর থেকে নিচে আসলে অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসলে বিজারণ ক্ষমতা বাড়ে। তো এখানে শ্রেণী বরাবর গ্রুপ 1-এর মৌলগুলিকে দেওয়া আছে, কে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। ওপর থেকে নিচে গেলে যেহেতু বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানে সবচেয়ে বেশি বিজারণ ক্ষমতা কার হবে, সেটি হবে রুবিডিয়ামের, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেনে আছে কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না? অ্যামোনিয়া, এরকম দেখতে হয়, তার মানে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। কার্বন ডাই অক্সাইড CO2, এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অক্সিজেনের উপরে থাকে। জল H2O, এখানেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে অক্সিজেনের উপরে। লাস্ট হচ্ছে হলো অ্যাসিটিলিন HC≡CH, এর মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, অর্থাৎ অপশন ডি হবে হচ্ছে সঠিক উত্তর। 11-এর উত্তর হবে হচ্ছে অপশন ডি। 12 নম্বর আছে হচ্ছে কপার ধাতুর বিশোধনে কপার সালফেট দ্রবণে মেশানো হয়, কপার সালফেট দ্রবণে সাথে আর কি মেশানো হয় হচ্ছে হলো লঘু H2SO4, লঘু H2SO4। তারপরে 13 নম্বর কোশ্চেনে আছে নিচের কোন ধাতব ক্লোরাইডের দ্রবণে NH4OH দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে? এক্ষেত্রে বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে হচ্ছে হলো FeCl3, এর সঙ্গে যদি NH4OH বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় হচ্ছে হলো FeOH তার হোল 3, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড। এটি একটি বাদামি বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। 14 নম্বর কোশ্চেনে আছে কোনটি আকরিক নয়? হিমাটাইট, এটি হচ্ছে লোহার আকরিক। ক্রায়োলাইট অ্যালুমিনিয়ামের আকরিক। ম্যালাকাইট কপারের আকরিক। কিন্তু আয়রন পাইরাইটস এটা হচ্ছে আয়রনের খনিজ, কিন্তু এর থেকে যেহেতু সহজে এবং কম খরচে লোহা পাওয়া যায় না, তাই এটি লোহার আকরিক নয়, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনে আছে C3H6O2 একটি কার্বক্সিলিক অ্যাসিড হলে এর অ্যালকিল গ্রুপটি কী হবে? C3H6O2, অর্থাৎ 3টে কার্বন, তার মধ্যে একটি হচ্ছে OH, এই গ্রুপ অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ হবে, আর বাকিগুলোতে আসছে হচ্ছে এটার সাথে দিয়ে দিই CH3, এটার সাথে দিয়ে দিই হচ্ছে CH2, তার মানে অ্যালকিল গ্রুপটি দাঁড়াচ্ছে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের অ্যালকিল গ্রুপ, আর এটি হচ্ছে কার্যকরী গ্রুপ। তো এখানে এইটুকু গ্রুপের মধ্যে আসছে হচ্ছে C2 আর H হচ্ছে 5, অর্থাৎ অ্যালকিল গ্রুপটি হবে হচ্ছে C2H5,
অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুঝা গেল ব্যাপারটি? আর এটির নাম কি? এটির নাম হচ্ছে হলো প্রোপানোয়িক অ্যাসিড। এবার আছে হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে আছে হচ্ছে প্রথম কোশ্চেন, ওজোন স্তর ক্ষতি করে এমন দুটি নাইট্রোজেনযুক্ত গ্যাসের নাম বা সংকেত লেখো। কি কি? একটা হচ্ছে NO আর হচ্ছে NO2। ঠিক আছে, এরা দুজনই ওজোন স্তরকে ধ্বংস করতে পারে। এর যদি বিক্রিয়াটা দেখতে হয় এরকম দেখতে হয়, NO প্লাস হচ্ছে O3, এখান থেকে উৎপন্ন হয় হচ্ছে হলো NO2 প্লাস হচ্ছে O2। তারপর ওজোন ইউভি রশ্মির সাথে বিক্রিয়া করে যে জায়মান অক্সিজেন তৈরি করে প্লাস O2, সেই জায়মান অক্সিজেন আবার NO2-র সঙ্গে বিক্রিয়া করে NO প্লাস হচ্ছে O2 উৎপন্ন করে, সেই NO আবার গিয়ে ওজনের সাথে বিক্রিয়া করে। এইভাবে এই চেইন রিয়াকশনটি চলতে থাকে, যা ওজোন স্তরের ক্ষতি করে দেয়। এটার অথবাতে আছে হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার। তারপরে কোশ্চেন আছে যে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স এককে আর এর মান কত? আর এর মান হয় হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 3 নম্বর কোশ্চেনে আছে বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োম্যাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে? তাদের বলা হয় হচ্ছে মিথানোজোয়িক ব্যাকটেরিয়া। মিথানোজোয়িক ব্যাকটেরিয়া। 4 নম্বরে আছে উষ্ণতার কেলভিন স্কেলে প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান। উক্তিটি সত্য নাকি মিথ্যা লেখো। এই উক্তিটি হচ্ছে সত্য, কারণ যদি আমরা উদাহরণস্বরূপ দেখি যে একটি থার্মোমিটার, যে সেলসিয়াস স্কেলের থার্মোমিটার যা থাকে তার নিম্ন স্থিরাঙ্ক থাকে 0 ডিগ্রি সেলসিয়াস জলের ক্ষেত্রে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে কেলভিন স্কেলেও থাকে 0 কেলভিন আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে হচ্ছে হলো 100 কেলভিন, অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্যটা থাকে সেটি সমান হয়, অর্থাৎ এই উত্তরটি হচ্ছে সত্য। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? সেটা হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটি হচ্ছে 5 নম্বর কোশ্চেন। দাড়ি কমানোর জন্য বা দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সেটি হচ্ছে অবতল দর্পণ। এর অথবায় আছে যে গোলীয় দর্পণকে জলে ডোবালে দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? অর্থাৎ কোনো পরিবর্তনই হয় না, কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো রকম পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। সাত নম্বর কোশ্চেন আছে যে উত্তর লেন্সের কোথায় বস্তু রাখলে রৈখিক বিবর্ধন 1 হবে? রৈখিক বিবর্ধন 1 হওয়ার মানে হচ্ছে বস্তু দূরত্ব বা বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হতে হবে। তার মানে বস্তু দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হয় একমাত্র যখন বস্তুকে লেন্সের আলোককেন্দ্র থেকে 2f দূরত্বে রাখা হয়, তখনই একমাত্র বস্তু দৈর্ঘ্য এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ উত্তল লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন 1 হয় বস্তু যদি আলোককেন্দ্র থেকে 2f দূরত্বে থাকে। 8 নম্বর কোশ্চেনে বলছে 8 নম্বর কোশ্চেনে বলছে তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটি হচ্ছে হলো ভোল্টমিটার। 9 নম্বর কোশ্চেনে বলছে রোধাঙ্ক এবং উষ্ণতা, উপরের এই লেখচিত্রটি কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? এই লেখচিত্রটি প্রযোজ্য হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহী অর্থাৎ সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে এই লেখচিত্রটি প্রযোজ্য। আর যদি ধাতুর ক্ষেত্রে বলে বা পরিবাহীর ক্ষেত্রে বলে তখন কি হয়? এরকম দেখতে হয়। ঠিক আছে। 10 নম্বর কোশ্চেনে বলেছে যে তড়িৎ ক্ষেত্রে কোনটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয়, আলফা নাকি বিটা? আমরা জানি বিটা হচ্ছে নেগেটিভ, তাহলে বিটাই ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হবে। 11 নম্বর বাম স্তম্ভ ডান স্তম্ভ। 11-র 1 নম্বরে আছে হচ্ছে গ্রুপ 16-এর মৌল বা চ্যালকোজেন নামে পরিচিত। চ্যালকোজেন নামে কোনটি হবে? সেলেনিয়াম। অর্থাৎ গ্রুপ 16-এ কে থাকে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, পোলোনিয়াম, টেলুরিয়াম। তাহলে এদের মধ্যে সেলেনিয়াম হচ্ছে গ্রুপ 16-এর মধ্যে পড়ছে। 2 নম্বরে আছে একটি ধাতু যেটিকে কার্বন বিজন পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, সেটি হচ্ছে হলো জিঙ্ক। 3 নম্বর
ইনভার সংকর ধাতুতে উপস্থিত একটি মৌল। ইনভারের মধ্যে কি থাকে? সেটি হচ্ছে হলো নিকেল। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেটি হচ্ছে হলো স্ট্রনসিয়াম, এসআর। 12 নম্বর কোশ্চেনে বলছে যে AlCl3 অণুতে কোন পরমাণুর অষ্টক পূর্তি ঘটেনি? AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়ামের কত হয়? শেষ কক্ষপথে থাকে হচ্ছে হলো 3টি। অ্যালুমিনিয়াম টোটাল হচ্ছে 13, তাহলে 2,8,3। অ্যালুমিনিয়ামের যেহেতু 13, তাহলে শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন। এবার AlCl3 গঠন করার সময় অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে যে 3টি ইলেকট্রন থাকে তা প্রত্যেকটি ক্লোরিনের সাথে একটা করে লুইস ডট গঠন করে। ক্লোরিনের কতগুলো করে থাকে? ক্লোরিনের থাকে হচ্ছে হলো 7টি করে। 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার এই ইলেকট্রনের মধ্যে বন্ড হবে, এই ইলেকট্রনের সাথে ক্লোরিনের এখানে একটা বন্ড হবে, এই অ্যালুমিনিয়ামের এই ইলেকট্রনের সাথে ক্লোরিনের এই ইলেকট্রনে একটা বন্ড হবে। এই 3টে বন্ড হলে টোটাল কয়টা ইলেকট্রন লাগলো? 1 2 3 1 2 3 4 5 6টা। 6টা ইলেকট্রন হলো, কিন্তু 8টা হলো না। তাই অ্যালুমিনিয়ামের কোনো অষ্টক পূর্তি ঘটেনি। অর্থাৎ AlCl3 অণুতে অ্যালুমিনিয়াম পরমাণুর কোনো অষ্টক পূর্তি ঘটেনি। অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে হলো ভেতরের দিকে গ্যাস কার্বনের পুরো আস্তরণযুক্ত স্টিল নির্মিত একটি আয়তাকার ট্যাঙ্ক, যেটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন আছে অ্যানোড মাডে উপস্থিত দুটি মূল্যবান ধাতুর নাম। মূল্যবান ধাতু হচ্ছে হলো AU হতে পারে, AG হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, অর্থাৎ সোনা রূপা প্ল্যাটিনাম ইত্যাদি। তারপরে কোশ্চেন 14 নম্বর কোশ্চেনে আছে NaCl এর গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি উৎপন্ন হয়? সেখানে উৎপন্ন হয় হচ্ছে হলো ক্লোরিন গ্যাস। অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে উৎপন্ন হয় হচ্ছে হলো সোডিয়াম ধাতু। 15 নম্বর কোশ্চেনে আছে যে ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পরে তার বর্ণ ও সংকেত লেখো। ZnCl2 হচ্ছে H2S এর সাথে বিক্রিয়া করে ZnS অর্থাৎ জিঙ্ক সালফাইড প্লাস 2HCl উৎপন্ন করে। এবার এক্ষেত্রে জিঙ্ক সালফাইড এমনি যে প্রেসিপিটেটটা হয় সেটি হয় হোয়াইট অর্থাৎ সাদা রঙের প্রেসিপিটেট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে HCl এ জিঙ্ক সালফাইড দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ জিঙ্ক সালফাইড HCl এর মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তার ফলে এই প্রেসিপিটেটটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, অর্থাৎ জিঙ্ক সালফাইড উৎপন্ন হয়ে এই HCl এর মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। তাই এই জিঙ্ক সালফাইড সাদা অধক্ষেপ হিসেবে তৈরিই হবে না। এটাকে যদি অধক্ষেপ হিসেবে তৈরি করতেও হয় সেটাকে তখন জিঙ্ক সালফাইডকে আবার অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ঢালতে হয়, অর্থাৎ CH3COOH। সেখানে ঢাললে সেখান থেকে আমরা এই জিঙ্ক সালফাইডের প্রেসিপিটেটটা দেখতে পারবো। HCl এর মধ্যে আমরা কোনো রকম প্রেসিপিটেট দেখতেই পারবো না। তো এই পুরো উত্তরটাই তোমাকে সম্পূর্ণ লিখে দিতে হবে, কারণ জিঙ্ক সালফাইড অধক্ষেপ তৈরি হলেও যেহেতু সাথে HCl উৎপন্ন হয়, সেটার মধ্যে জিঙ্ক সালফাইড দ্রবীভূত হওয়ার কারণে কোনো অধক্ষেপকে আমরা দেখতে পারি না। কিন্তু শুধু যদি অধক্ষেপ চাই, তার বর্ণ যদি চাই, তাহলে সেখানে লিখতে হবে সাদা রঙের অধক্ষেপ পড়ে। ঠিক আছে? তাই আমার মতে পুরো উত্তরটা লিখে দেওয়াই ঠিক হবে, যে সাদা রঙের অধক্ষেপ পড়ে, কিন্তু সেটি HCl অর্থাৎ জিঙ্ক সালফাইড HCl দ্রবীভূত হওয়ার কারণে অধক্ষেপটি সেখানেই মিলিয়ে যায়। তারপরে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে 16 নম্বর, যে কপার সালফেটের জলীয় দ্রবণে অল্প পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধীরে ধীরে যোগ করলে দ্রবণের কি হবে? এটি হয় হচ্ছে হলো কপার সালফেট অর্থাৎ CuSO4, তার সঙ্গে অল্প পরিমাণে যদি আমরা NH4OH যোগ করি, উৎপন্ন হয় হচ্ছে হলো CuSO4 কপার সালফেট সাথে হচ্ছে CuOH তার হোল 2, অর্থাৎ এটাকে বলা হচ্ছে বেসিক কপার সালফেট। অর্থাৎ এই যৌগটি একটি জুতো যৌগ, যেহেতু এই ডটটা আছে এটা হচ্ছে একটা জুতো যৌগকে বোঝাচ্ছে। আর জুতো বানানো হচ্ছে অন্তস্থ জয় রস্যু ত, ওই জুতো না যেটা তোমরা পড়ো। ঠিক আছে? তারপর হচ্ছে এর একটা প্রেসিপিটেট পড়ে, সেই প্রেসিপিটেটটার কালার হয় হচ্ছে হলো নীলাভ সাদা। ঠিক আছে? এটি হচ্ছে অল্প পরিমাণ যোগ করলে এই বিক্রিয়াটিও তৈরি হয়। এর সাথে আর কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা এই যৌগটা। ঠিক আছে? তারপরে যদি আমরা অতিরিক্ত অ্যামোনিয়া যুক্ত করি, তাহলে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট নামে নীল বর্ণের একটি অধক্ষেপ পড়ে, যেটা আমি সংকেতটা লিখে দিচ্ছি, বিক্রিয়াটি দেখালাম না। বিক্রিয়াটা তোমরা কোথাও না কোথাও পেয়ে যাবে, বা আমি পুরো বিক্রিয়াটি লিখে দিচ্ছি। CuSO4 ডট CuOH তার হোল 2 বেসিক কপার
বেসিক কপার সালফেটের সাথে যদি আমরা অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম সালফেট যুক্ত করি NH4 তার হোল টু SO4, তাহলে উৎপন্ন হয় হচ্ছে, সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও বিক্রিয়া করে NH4OH, তাতে উৎপন্ন হয় হচ্ছে হলো 2CuNH3 তার হোল 4, আর এই সাইডে থাকবে হচ্ছে SO4। এটি একটি জটিল যৌগ, ঠিক আছে। এর নাম হচ্ছে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, যেটি নীল বর্ণের হয়। এর অধক্ষেপটা যেটা পড়ে সেটা হচ্ছে নীল বর্ণের হয়, আর তার সঙ্গে 8 অণু জল। পুরো বিক্রিয়াটির সমতা বিধানটা এরকম দাঁড়ায় যে 6NH4OH, পুরো বিক্রিয়াটা হয় হচ্ছে এরকম। আর তার আগের বিক্রিয়াটা যেটা ছিল সেটার মধ্যে সমতা বিধান করলে হয় 2CuSO4, আর এখানে হচ্ছে 2NH4OH, আর এটার সাথে আরেকটা উৎপন্ন হয় হচ্ছে হলো NH4 তার হোল 2SO4। এটা হচ্ছে মানে এই বেসিক কপার সালফেটের সঙ্গে এই জিনিসটা উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। পুরো বিক্রিয়াটা লিখে দিলাম, এটা মুখস্থ রেখো, আসার চান্স আছে, হ্যাঁ, একটু কঠিন আছে। তারপরে বলছে যে অথবায় 16 অথবায় বলেছে রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায়, কি H2S গ্যাসের সংস্পর্শে। বিক্রিয়াটা কি হয়, রূপোর টাকা মানে হচ্ছে Ag প্লাস H2S, বিক্রিয়াতে উৎপন্ন হয় হচ্ছে Ag2S, এটি কালো অধক্ষেপ সৃষ্টি করে, মানে কালো রঙের বর্ণ সৃষ্টি করে, আর হচ্ছে এর সঙ্গে উৎপন্ন হয় হচ্ছে হলো সালফার। তারপরে আছে হচ্ছে কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে, বলা হয় হচ্ছে হলো অ্যালুমিনিয়ামকে। কারণ অ্যালুমিনিয়াম যখন অক্সিজেনের সাথে বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তখন AlOH তার হোল 3 উৎপন্ন করে, যেটি একটি আস্তরণের মতো সৃষ্টি করে, আর সেটি নিজেকেই তার মানে পরবর্তী আরও জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া থেকে রক্ষা করে, তাই একে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়। 18 নম্বর কোশ্চেন আছে প্রোপেন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত করে সৃষ্ট অ্যালকিল গ্রুপ দুটি কী কী। প্রোপেন অর্থাৎ CH3 CH2 CH3, এখান থেকে আমি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন, এই কার্বনটি থেকে হাইড্রোজেন অপসারিত করি তাহলে দাঁড়াবে হচ্ছে CH3 CH2 CH2 আর একটি বন্ড, এটার নাম হবে হচ্ছে নর্মাল প্রোপাইল, N প্রোপাইল। এই অ্যালকিল গ্রুপটির নাম হবে হচ্ছে নর্মাল প্রোপাইল। আর আমি যদি মাঝখানে যে কার্বনটা ছিল এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই তাহলে উৎপন্ন হবে হচ্ছে CH3 CH, এখানে একটা বন্ড চলে আসবে আর এখানে CH3, এর নাম হচ্ছে হলো আইসোপ্রোপাইল। আইসোপ্রোপাইল তোমরা বাংলায় লিখবে আইসোপ্রোপাইল, ঠিক আছে। তারপরে অথবা কোশ্চেনে আছে যে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত সমীকরণ। ইথানল অর্থাৎ CH3 CH2OH বা C2H5OH, এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন হয় হচ্ছে হলো CH3 CH2ONA, ঠিক আছে। এখানে এই স্কুলটি শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হাতের লেখা একটু খারাপ হচ্ছে কারণ যেহেতু এই মোবাইলের মধ্যে ফিঙ্গার দিয়ে লিখতে হচ্ছে, তো হাতের লেখাটা আমি সুন্দর করতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে।